অপ্রত্যাশিত আকাশের থমথমে কণ্ঠে সন্ধ্যা অবাক হয়। আকাশ তাকে থাপ্পড় মারার জন্য হাত তুললেও থেমে গেল কেন? সবচেয়ে বড় কথা, আকাশ তাকে এভাবে কান্না অফ করতে বলল কেন? ভীষণ অবাক হয় সন্ধ্যা। চোখ মেলে আকাশের দিকে তাকায়। আকাশকে শান্ত দৃষ্টিতে নিজের দিকে চেয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ এই কথা বলল? তার তো বিশ্বাসই হয় না। আগে যখন সে কাঁদত তখনও আকাশ এইভাবেই তাকে কাঁদতে বারণ করত। আজ আবারও একইভাবে আকাশ তাকে কাঁদতে বারণ করলো। সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। এই তো তার আকাশ। মনে হচ্ছে একদমই তার আকাশ সামনে দাঁড়িয়ে আছে। তবে কি আকাশ তাকে আবারও ভালোবাসবে আর খারাপ ব্যবহার করবে না? এটুকু ভাবতে গিয়ে সন্ধ্যার ভেজা চোখ জোড়ায় পানি টইটম্বুর হয়ে আবারও কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আকাশ খেয়াল করে সন্ধ্যা আবারও কাঁদছে। এবার সে রাগলো, ধমকে বলে, কাঁদতে নিষেধ করলাম না? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, আগের চেয়ে আরেকটু অবাক হয়। আকাশ তাকে সেই আগের মতোই কাঁদতে নিষেধ করছে। কেন করছে? সে কাঁদলে আকাশের কি? এই আকাশ তো তাকে শুধু আঘাত করে। সন্ধ্যাকে সেই একইভাবে চোখের জল ফেলতে দেখে আকাশের আর সহ্য হলো না। রেগে সে খপ করে সন্ধ্যার হাতটা ধরে সন্ধ্যাকে টেনে নিয়ে ধাক্কা দিয়ে সন্ধ্যাকে বাড়ির বাহিরে বের করে দিয়ে রাগান্বিত স্বরে বলে, রাস্তায় গিয়ে যত খুশি কাঁদ, আর একবার আমার সামনে এসে কাঁদলে থাপড়াতে থাপড়াতে একদম জান নিয়ে নিব। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আবার আকাশ তার সাথে খারাপ ব্যবহার করছে, তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এবার সন্ধ্যার এত পরিমাণ রাগ হলো, সবসময় সে মুখ বুজে সহ্য করবে কেন? এদিকে আকাশ সন্ধ্যার মুখের উপরে দরজাটা আটকে নেওয়ার আগেই সন্ধ্যা তেড়ে যায় আকাশের দিকে। পা উঁচু করে দুই হাতে আকাশের ওভারকোটের কলারটা চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, এই এভির বাচ্চা, এটা আমার স্বামীর বাড়ি। আমাকে আমার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার তুই কে? আকাশ হতভম্ব হয়ে যায়। এই সিসকাদুনে মেয়ের মুখ থেকে এমন ধারার কথা সে মোটেও আশা করেনি। প্রথমে তাকে নাম ধরে ডাকছিল, এরপর তাকে অমানুষ বলল, আর এখন একেবারে তুই করে বলে ফেললো। কত বড় সাহস মেয়েটার! সে ভাবতেই পারছে না। রাগে শরীর কাঁপছে। দুই হাত মুষ্টিবদ্ধ করে ভস্ম করে দেওয়া দৃষ্টিতে তাকাই সন্ধ্যার দিকে। এইটুকুন মেয়ের থেকে একের পর এক কটু ব্যবহার তার বিন্দু মাত্রও হজম হচ্ছে না। এদিকে সন্ধ্যা একটু আধটু ভয় পাচ্ছে। এই প্রথম সে আকাশকে তুই করে বলল। নিজেরই কেমন যেন লাগছে, কিন্তু সেই বা কি করবে? আকাশের প্রতিটা কাজে যেমন খারাপ লাগে তেমনি রাগও লাগে। তাছাড়া আকাশ তার সৌম্য ভাইয়ার সাথে যে কাজ করেছে, এরপর আকাশের সাথে খারাপ ব্যবহার করে তার নিজের গিল্টি ফিল হওয়ার ব্যাপারটাই এখন বড় হাস্যকর। আকাশ এর চেয়েও কঠিন ব্যবহার ডিজার্ভ করে। সন্ধ্যা আর নিজেকে দুর্বল করলো না, বরং শক্ত করলো। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব মেয়ে, আমার কলার ছাড় বলছি। সন্ধ্যাও সাথে সাথে উত্তর করে, ছাড়বো না। কি করবেন আপনি? আকাশের রাগ যেন তরতর করে বাড়ছে। এই মেয়েকে যে সে কি করবে সে নিজেও জানে না। মনে হচ্ছে একে ঠাস ঠাস করে মেরে দিলেও তার শান্তি হবে না। কল্পনার বাহিরে শাস্তি দিয়ে এরপর একে মারবে। সন্ধ্যা আবারও বলে, আপনার কথায় আর কিচ্ছু হবে না, বুঝেছেন আপনি? আমাকে ভালো না লাগলে আপনি নিজ দায়িত্বে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। খবরদার, আমাকে আর একবার এই বাড়ি থেকে বের হতে বলেছেন তো ভালো হবে না বলে দিলাম। কথাটা বলে সন্ধ্যা আকাশের কলার ছেড়ে আকাশকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আকাশ বাকখারা হয়ে দাঁড়িয়ে আছে। এই এতটুকু মেয়েটা তাকে কি কি বলেছে আকাশ আর টোটালি নিতে পারছে না। সে দ্রুত উল্টো ফিরে চেঁচিয়ে বলে, বেয়াদব মেয়ে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, এক্ষুনি বেরোবি তুই। কথাটা বলতে বলতে সন্ধ্যার দিকে এগোয় আকাশ। সন্ধ্যা ঢোক গেল। আবারও খারাপ লাগলো আকাশের এহেন ব্যবহারে।
সন্ধ্যা শ্বাস নিয়ে নিজেকে কঠোর করে। সে আকাশকে ফেলে যেতে চায় না, কখনোই না। যদি আকাশ সারা জীবন তাকে না চেয়ে এমনই থাকে, তবে সে না হয় একদিন চলে যাবে। তার আগে আকাশের এমন পরিবর্তন, তার আর ভাইয়ার প্রতি আকাশের এইরূপ আচরণের জবাব নিয়ে তবেই এই বাড়ি ছাড়বে। সে কেন মুখ লুকিয়ে থাকবে? কেন একা একা গুমড়ে পড়ে কাঁদবে? এমন করলে তার সৌম্য ভাইয়া সবচেয়ে বেশি কষ্ট পাবে। সৌম্য ভাইয়া তো তার বোনকে এত দুর্বল দেখতে চায় না। সবচেয়ে বড় কথা, তার সৌম্য ভাইয়ার সাথে হওয়া অন্যায়ের জবাব না নিয়ে সে কোথাও যাবে না। আর না তো যাবে প্রতিনিয়ত আকাশের তাকে অস্বীকার করার জবাব নিয়ে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে শক্ত করে বলে, আমি বলেছি আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাব না। শুনতে পান না আপনি? আকাশের পা থেমে যায়। সন্ধ্যার থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে এসে সন্ধ্যার আবারও সেই এক কথা শুনে আরো রাগলো। দাঁতে দাঁত চেপে বলে, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। আমার লাইফে বউ তো দূর, গার্লফ্রেন্ড অবধিও ছিল না। যতবার তাকে অস্বীকার করার জন্য আকাশের মুখ থেকে কটু বাক্য উচ্চারিত হয়, ততবারই সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসে। এবারেও তার ব্যতিক্রম হয় না। সন্ধ্যা নিজেকে সামলালো আকাশের এমন আচরণে, কারণ তো সে ঠিক বের করবেই। অতঃপর বলে, আপনি মিথ্যা বলছেন। আপনার বউ ছিল, আর আপনি তাকে ভালো। আকাশ মাঝখান থেকে চিৎকার করে বলে, আর একটা মিথ্যা কথা বললে তোকে জুতো পেটা করবো, বেয়াদব মেয়ে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশের কথার উত্তর হিসেবে মেলে বলে, আপনি মিথ্যা বললে আপনাকে আমি চটি পেটা করব। সন্ধ্যার বলা চটি পেটার অর্থ বুঝল না আকাশ। অদ্ভুত কণ্ঠে আওড়ায়, হোয়াট ইজ চটি? আকাশ ডান পাশে দাঁড়ানো একজন গার্ড বলে, বস, মেয়েরা পায়ে যেটা পরে ওটাকে চটি বলে। কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি? এই মেয়ে ওর পায়ের চটি দিয়ে তাকে পেটাতে চাইছে? কত বড় সাহস, ভাবা যায়? শক্ত চোখে সন্ধ্যার দিকে তাকায়। ডান হাতে গলায় ঝোলানো চেন ধরে টানে, যেন সন্ধ্যাকে ঠিক এভাবেই ছিঁড়বে। সন্ধ্যা ঢোক গেল। এই আকাশকে দেখে তার হুট করেই ভীষণ ভয় লাগে, যেটা এখন লাগছে। সে অলরেডি অনেক কিছুই বলে ফেলেছে। আসমানে নওয়ানো বাড়িতে নেই। এই আকাশ তো আর আগের আকাশ নয়, যে তার কথায় রাগলেও ভালোবাসতে আসবে। বরং এই লোকটা রেগে তাকে মারতে আসে। সন্ধ্যা আর এখানে দাঁড়ালো না। আকাশকে আবারও তার দিকে এগোতে দেখে সে এক প্রকার দৌড়ে একটি ঘরে গিয়ে ঘরের দরজা ঠাস করে বন্ধ করে দেয়। আকাশ সন্ধ্যাকে ধরার আগেই সন্ধ্যা দরজাটা বন্ধ করে দেওয়ায় আকাশ রেগে আরো বমু হয়ে যায়। রাগান্বিত স্বরে বলে, বেয়াদব মেয়ে, তোকে ছাড়বো না আমি। পেছন থেকে একজন বলে, কিন্তু বস, আপনি তো মেয়েটিকে ধরতেই পারলেন না, ছাড়বেন না কিভাবে? আকাশ লোকটির দিকে তেড়ে আসে, কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ধরতে পারলাম না মানে? ওকে আমি ধরেই ছাড়বো, নয়তো আমার নামও এভি নয়। কথাটা বলে একটি চেয়ারে লাথি দিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ। সৌম্য ইরাকে নিয়ে তাদের গ্রামের একটা পুকুর পাড়ে বসে আছে। ওপরে গাছ, শীতের রোদের ছিটে ফোঁটা তাদের গায়ে এসে পড়ছে। সৌম্যর গায়ে একটি জ্যাকেট, আর ইরার পরনের শাড়ির ওপর একটা পাতলা সোয়েটার, তার উপরে একটি চাদর জড়ানো। সৌম্য এক ধ্যানে তাকিয়ে আছে পুকুরের টলটলে পানির দিকে, যেখানে রৌদ্র অনেকটা জায়গা জুড়ে বিছিয়ে আছে। ইরা সৌম্যর কাঁধে মাথা রেখে চোখ বুজে রেখেছে। মেয়েটির অশ্রু থামছে না আজ। কেন এমন হচ্ছে তাদের মাঝে? কেন তার সৌম্যর সাথে এমন হচ্ছে? বেশ কিছুক্ষণ পর ইরা নিজেকে সামলায়, সোজা হয়ে বসে দুই হাতে চোখ মুখ মুছে নেয়। সৌম্যর দিকে তাকিয়ে মলিন গলায় বলে, আমরা এখন কোথায় যাব সৌম্য? সৌম্য তাকায় তার বইয়ের দিকে। মেয়েটার মুখের ডান পাশ বেশ কালচে রঙের। সৌম্য তাকিয়ে রইল। তার বইয়ের মুখের এই দাগ, এই ত্যাগ শুধুই তার জন্য। সে কেন দুঃখ পাচ্ছে? ভালোবাসার চেয়ে বড় কিছু হয় না, হয় না।
তার বাড়ি ধ্বংসেও হয়ে পড়েছে, আর তাতে কি? তার ইরাবতী, তার ভালোবাসা তো আছেই, তার কাঁধে মাথা রাখছে। এটাই তো প্রকৃত সুখ। সৌম্যকে চুপ দেখে ইরার চোখ জোড়া আবারও ভেজে ভাঙা স্বরে ডাকে, সৌম্য। সৌম্য ইরাকে তার বুকে শক্ত করে জড়িয়ে নেয়। এরাও জড়িয়ে ধরল সৌম্যকে। ফুঁপিয়ে ওঠে মেয়েটা, ভাবে তার সৌম্যর কষ্ট হচ্ছে। তার সৌম্য কষ্ট পেলে সে কি করে ঠিক থাকবে? সে পারে না। সে চাই সৌম্য ভালো থাকুক, খুব ভালো থাকুক। কিন্তু কেন আল্লাহ তার সৌম্যকে একটুখানি ভালো থাকতে দেয় না? সৌম্য অনেকটা সময় চুপ থাকলো, একটা টু শব্দটিও করল না। নীরব থেকে ইরাকে অনুভব করলো তার ভালোবাসা এটা। ভাগ্যের জোরে এই মেয়েটাকে সে পেয়েছিল, বহু কষ্টে সহ্য করে সে তার ইরাবতীকে পেয়েছিল। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। ইরাকে ছেড়ে দুই হাতের আজলায় ইরার মুখ নেয়। ইরার কান্না মাখা চোখ জোড়া খুলে তাকায় সৌম্যর পানে। সৌম্য দুই হাতে বুড়ো আঙ্গুল দ্বারা ইরার ভেজা গাল মুছে দেয়। ইরার চোখে চোখ রেখে বলে, রিজিকের মালিক আল্লাহ, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এতটুকু বলেই থেমে যায় সৌম্য। ইরার কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলে, ওইসব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে যাক, হাজারটা বাধা পেরিয়ে দিন শেষে আমার প্রতি তোমার ভালোবাসা চিরদিন অটুট থাকুক। আমি দুনিয়াবি বাড়ি গাড়ি টাকার মোহে আটকাই না, আমি আটকে গেছি তোমার মোহে। এরা পাখি, শুধু তুমি বদলে যেও না, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমায় ভালোবেসো। আমি আমার ইরা পাখির সুখের জন্য জান কোরবান করব, এতেই প্রকৃত সুখ। কথাগুলো বলে সৌম্য থামে। ইরার কপালে তার ঠেকানো কপাল সরায়, তাকায় ইরার পানে। ইরা অবাক হয়ে সৌম্যকে দেখে। অতি আনন্দে আবেগী অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্যর গালে হাত দিয়ে বলে, ভালোবাসি সৌম্য। সৌম্য হাসল। কোথায় যেন শুনেছিল গাছতলায় বসেও সুখী হওয়া যায় যদি পাশে ভালোবাসার মানুষটা থাকে। কথাটা আজ তাদের সাথে ভীষণ রকমভাবে মিলে গেল। সৌম্য ইরার হাতের তালুতে একটা চুমু এঁকে বলে, বাড়ি গাড়ি টাকা পয়সা হারানোর শোক আমাকে দুঃখ দিতে পারে না ইরাবতী, তাই এই সব ভেবে আর কাঁদবে না। আমি বাড়ি হারিয়েছি, তোমাকে না, তাই আমি সুখী। এরা উত্তর করে, আমিও। কিন্তু আকাশ ভাইয়া। মাঝে পথে সৌম্য মলিন হেসে বলে, মানুষ কাউকে কষ্ট দিয়ে যতটা অশান্তিতে ভোগে, ততটা অশান্তিতে সে ভোগে না। আর যে তা অস্বীকার হয় আর স্বীকার হয়। আকাশ ভাইয়ার মাঝে যদি একটি মন থেকে থাকে, তবে সে তার ছোট ভাইকে দেওয়া কষ্টের কারণে দিন শেষে ঠিকই ছটফট করবে। সে কেন এমন করেছে জানি না, তবে আমি এতটুকু জানি, সময় যেমন সবকিছু এলোমেলো করে দেয়, সেই সময়ই আবার সবকিছু গুছিয়ে দেয়। ততদিন ধৈর্য রাখতে হয় ইরাবতী। এরা খুব মন দিয়ে শুনল কথাগুলো সৌম্যর। সৌম্য কি সুন্দর করে কথা বলে, এরার এখন অনেকটা হালকা লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, ল্যাপটপটা তো নেই, আবারও চাকরির পরীক্ষা দিব ইরাবতী। কয়েক মাস আমার অভাবের সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবে না ইরা পাখি? ইরার এবার কান্না পায়। সৌম্য এভাবে কেন বলে? সে সৌম্যর দুঃখের দিনে সৌম্যের পাশে থাকবে না তো কার পাশে থাকবে? ইরা হাঁটুতে ভর দিয়ে সামান্য উঁচু হয়। সৌম্য কিছু বোঝার আগেই ইরা শক্ত করে সৌম্যের গলাটা জড়িয়ে ধরে ধরা গলায় বলে, তুমি জানো না আমি আমার সৌম্যর জন্য সব কিছু করতে পারি? সৌম্য মৃদু হাসল, কিছুই বলল না। ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। সৌম্য ইরাকে নিয়ে বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই বাস থেকে নামলো। কোথায় যাবে সেটাই ভাবছে। গত 3 মাস আগে ইরার মা মারা গিয়েছে। ইরার বাবার যে সম্পত্তি ছিল, সব সম্পত্তি ইরা আর ইরার মায়ের থেকে ইরার মায়ের বাড়ির মানুষেরা কবে লিখে নিয়েছে ওরা নিজেরাও জানে না। ঠিক যেমন আকাশ তার সাইন কিভাবে নিয়েছে সে জানে না।
কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। গ্রামে জমি কিনে বাড়ি করার পর হাত অনেক খালি ছিল। এর মধ্যে সন্ধ্যার গলা অপারেশনের মোটা অঙ্কের একটা টাকা গিয়ে বলতে গেলে 1 টাকাও ছিল না। আর এরপর কমাস ফ্রিল্যান্সিং করে কিছু টাকা জমিয়েছিল। আর সেই কিছু পরিমাণ টাকা মাত্র 18,000 টাকা, যে টাকা দিয়ে তারা এই ঢাকা শহরে কোনো বাড়ি কোন বাড়িতে উঠবে, কি খাবে সেটা নিয়েই ভাবছে সৌম্য। প্রায় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে থাকতে ইরার পা ব্যথা হয়ে গিয়েছে। ঢাকা টু বগুড়া টানা 2বার জার্নি করে এমনিতেও শরীরটা ভীষণ দুর্বল লাগছে। ইরা তার ক্লান্তিকর মাথা সৌম্যর বাহুতে ঠেকালে সৌম্য ইরার দিকে তাকায়, জিজ্ঞেস করে, খারাপ লাগছে ইরাবতী? ইরা ক্লান্তিতে নুয়ে পড়া মুখটা সৌম্যর দিকে দিয়ে বলে, একটু। সৌম্য বাঁ হাতে ইরাকে তার দিকে আগলে নিল। আশেপাশে তাকিয়ে রিকশা খোঁজে ঠিক করলো রিহানদের বাড়িতে যাবে। আকাশের বাড়ি তো কখনোই যাবে না, আপাতত আজকের রাতটা থাকার জন্য। রিহানের বাড়ি ছাড়া আর কিছুই মাথায় আসলো না। ঠিক করলো আজ রাতে রেহানের বাড়ি থেকে আগামীকাল বাড়ি খুঁজে বের করবে। একটি রিকশা তাদের সামনে এসে দাঁড়ালে সৌম্য ইরাকে নিয়ে রিকশায় উঠে পড়ে। রিকশা চলতে শুরু করলে সৌম্য নিজেও থেকেই ইরার মাথা তার কাঁধে রেখে ইরাকে বাঁ হাতে জড়িয়ে ধরে। ইরা চোখ বুজল। হাজারটা দুঃখের মাঝেও প্রিয় মানুষের কাঁধে মাথা রাখার সুখ তার কাছে এখনও আছে। সৌম্যর ভাষায় এটাই প্রকৃত সুখ। এই তো তার বাড়ি হারিয়েও সে সুখী, দিব্যি সুখী। কারণ তাদের ভালোবাসা হয় হারায়নি, আর না কখনো হারাবে। মাগরিবের আজান পড়ে জায়নামাজে বসে বয়ে সন্ধ্যা কতক্ষণ যে কাঁদলো তার ইয়ত্তা নেই। খুব করে চাইলেও আল্লাহ সব ঠিক করে দিক, সুখ না দিল কিন্তু এত দুঃখ থেকে অন্তত মুক্তি দিক। কেঁদে কেটে জায়নামাজ ভাঁজ করে ওঠে। আসমানি নওয়ানের ডাকে সন্ধ্যা তাকায় দরজার দিকে। মায়ের মতো একজনকে দেখে সন্ধ্যা দৌড়ে এসে ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। আসমানি নওয়ান সন্ধ্যার পিঠে হাত রাখে। আজ সারাদিন সে বাড়িতে ছিল না। অনেকের সাথে কথা বলেছে, অনেক খুঁজেছে গত 3 বছরের এক ফোঁটা প্রমাণের আশায়, যা দিয়ে আকাশকে সামান্য হলেও কনভিন্স করতে পারে। কিন্তু সে ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছে। আর বাড়ি ফিরে সৌম্যর সাথে করা ব্যবহারে ঘটনার আকাশ ভদ্রমহিলা রীতিমতো বড়সড় শক পেয়েছে। তিনি এটুকু বুঝতে পারছেন না আকাশ এসব কেন করছে। কি এমন শত্রুতা বাঁধলো যে আকাশ সৌম্যর পেছনে এইভাবে উঠে পড়ে লাগলো। সন্ধ্যারা বহু কষ্টে নিজেকে সামলে বলে, তোমার ছেলে এইসব কিভাবে করতে পারলো আম্মা? সৌম্য ভাইয়া অনেক কষ্ট পেয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার ছেলেকে কিছু বলবে না, কিন্তু ছাড়বে না বলে দিলাম আমি। আসমানি নওয়ান সন্ধ্যার চোখের পানি মুছে দেয়, মৃদু স্বরে বলে, সৌম্য এখন কোথায়? সন্ধ্যা উত্তর দেয়, জানি না, অনেকবার কল দিয়েছি কিন্তু প্রতিবারই ফোনটা বন্ধ দেখায়। আমার চিন্তা হচ্ছে। আসমানি নওয়ান কিছু একটা ভেবে বলে, তোর ভাইয়ের একটা বন্ধু ছিল না, যে কি নাম যেন? রিহান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওই রিহানকে একটা কল করে দেখতো। সৌম্য কোথাও না কোথাও জানতে পারে সে। ও তো সৌম্যর বন্ধু। মাথা নাড়ায় সন্ধ্যা। এটা তো তার মাথায় আসেনি। 2 হাত ভেজা মুখে মুখ মুছে সন্ধ্যা তার ফোনটা হাতে নিয়ে রিহানের নাম্বারে কল করে। প্রথমবারেই রিসিভ হয়। সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, রিহান ভাইয়া, আমার সৌম্য ভাইয়া কোথায় আপনি জানেন কি? ওপাশে রিহান চুপ থাকলো। অনেকগুলো মাস পর আজ সন্ধ্যার কণ্ঠ শুনল ছেলেটা। কণ্ঠ শুনেই বুঝেছে সন্ধ্যা কেঁদেছে হয়তো। সৌম্য ইরা তার বাসায় আসার পর সে ইরার থেকে সব শুনেছে। সৌম্য চাপা স্বভাবের, ওকে জিজ্ঞেস করলে ও এগিয়ে গিয়েছে, কিন্তু ইরা নিজে থেকেই বলেছে
রিহান আকাশের ফিরে আসা থেকে শুরু করে আকাশের প্রতিটি কর্মকাণ্ড শুনে অবাক হয়েছে। সন্ধ্যা ভালো নেই ভেবে ছেলেটার মুখে ব্যথার ছাপ। সে সন্ধ্যাকে পায়নি, কিন্তু সে সবসময় চেয়েছে সন্ধ্যা ভালো থাকুক। কিন্তু সন্ধ্যা ভালো নেই, এটা ভাবলেই রিহানের কষ্টের রেশ বেড়ে যায়। সন্ধ্যা কোনো রেসপন্স না পেয়ে আবারও ডাকে, রিহান ভাইয়া। রিহানের ধ্যান ভাঙে, উত্তর দেয়, সৌম্য আমার বাড়িতেই আছে। কথাটা বলে রিহান বেশ দোনামোনা করে বলে, তুমি কি কাঁদছো সন্ধ্যা? সৌম্য রিহানের বাড়ির কথা শুনে সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে রিহানের প্রশ্নে সে কিছুটা বিব্রত বোধ করে। ছোট করে বলে, সর্দি লেগেছে ভাইয়া, রাখছি। বলেই কলটা কেটে দেয় সন্ধ্যা। রিহান চোখ বুজে চাপা শ্বাস ফেলে। রিহানের ইচ্ছে ছিল সন্ধ্যার বাচ্চা হওয়ার পর, বাচ্চাটা কয়েক মাস পেরিয়ে গেলেই সে সন্ধ্যাকে বিয়ের প্রস্তাব দিবে। সন্ধ্যার পুরো জীবন এখনো পড়ে আছে। সারা জীবন তো কেউ একা থাকে না। সন্ধ্যাও দিনে দিনে আকাশকে ভুলে মুভ অন করবে, আর সন্ধ্যার সঙ্গী হবে সে। তার ভাবনার শুরু হতে না হতেই ইতি ঘটে গেল। রিহানের ভীষণ আফসোস হলো আকাশ ফিরে আসায়। কেন যেন রাগও হলো আকাশের ওপর। আকাশ না ফিরলে সন্ধ্যা রানী তারও হতো। সন্ধ্যার বাচ্চাকে সে পাল ফেলতো না, সে সন্ধ্যার বাচ্চার বাবা হতো। তার কোনো প্রবলেম ছিল না। কিন্তু এইসব এক নিমিষেই ভেস্তে গেল আকাশ ফিরে আসায়। সৌম্য রিহানদের বাড়ি আছে, এটা সন্ধ্যা আসমানি নওয়ানকে জানালে ভদ্র মহিলা সন্ধ্যাকে নিয়ে রিহানদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর দেরি করেনি। আকাশ সৌম্যকে বের করে দেওয়ার পর সৌম্য যে আর এই বাড়ি আসবে না, এটা তারা সবাই খুব ভালো করেই জানে। না জানারই কথা। সৌম্য ভীষণ আত্মসম্মান বোধ সম্পন্ন ছেলে, যা সবার জানা। আর এই জন্য আসমানি নওয়ান নিজের কে সৌম্যের কাছে আসছেন। সন্ধ্যা রেহানদের বাড়ি চেনে, তাই অসুবিধা হয়নি। আসমানি নওয়ান মূলত আকাশের ব্যাপারে অনেক অজানা কথা সন্ধ্যা আর সৌম্যকে জানাতে চায়। এই পরিস্থিতিতে আকাশের ব্যাপারটি খোলসা করার ভীষণ প্রয়োজন বোধ করল। সাথে এটাও জানাবে আকাশের স্মৃতি হারানোর কারণে সৌম্যকে চিনলেও উদ্ভট আচরণ করছে। আজ সন্ধ্যাকে চিনছে না। সন্ধ্যা তা আর আসমানি নওয়ান আসমানি নওয়ান রিহানদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা দুবার কলিং বেল চাপলে রিহানের মা এসে দরজাটা খুলে দেয়। সন্ধ্যা রিহানদের মাকে সালাম দিলে ভদ্র মহিলা গোমরা মুখে সন্ধ্যার সালামের উত্তর নেয়। সৌম্য সন্ধ্যা তার বাড়ি আসায় সে মোটেও খুশি নয়, কারণ তার ছেলের ছন্নছাড়া জীবনের জন্য সে সন্ধ্যাকেই দায়ী করে। রিহানকে হাজারবার বিয়ে করার কথা বললেও রাজি করাতে পারেনি। রিহানের উত্তর, সে এক্ষুনি বিয়ে করবে না, সময় লাগবে তার। তিনি খুব ভালো করেই রিহান বোঝে রিহান তাকে থামিয়ে রাখার জন্যই এই কথা বলে। ছেলের এমন অবস্থা দেখলে কোনো মাই মেনে নেয় না। এই জন্যই সন্ধ্যার দোষ না থাকলেও বলে। সন্ধ্যা নিজেকে দোষী মনে করে। আসমানি নওয়ান সন্ধ্যার বাড়ির ভেতরে যায়, ডাকে সৌম্য ভাইয়া বলে। বনুর গলা পেয়ে সৌম্য রুম থেকে বেরিয়ে আসে। সৌম্যর পরনে হাতা কাটা একটা কালো টি শার্ট, কালো প্যান্ট। বেশিক্ষণ হয়নি রিহানের বাড়ি এসে পৌঁছেছে। জ্যাকেট খুলে রেখে হাত মুখ ধুয়ে মাত্রই বেরিয়েছে, তখনই বনুর গলা পেয়ে বেরিয়ে এসেছে। ভাইয়ের শুকনো মুখ দেখে সন্ধ্যার চোখের কোণে পানি জমে। দ্রুত পায়ে এগিয়ে এসে ভাইয়ের বুকটা আলগা পেয়েছে, মাথা রাখে ভাইয়ের বুকে, জড়িয়ে ধরে শক্ত করে। তার ভাই তার প্রথম আশ্রয়স্থল। একসময় তার পাশে একটা পোকাও ছিল না, শুধু তার ভাই ছিল। কত কষ্ট করে তাকে বড় করেছে তার ভাইয়া। বাবা মা সবার ভালোবাসা তার ভাইয়া একাই তাকে দিয়েছে। সেই মানুষটা আজ যখন এত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায়,
তখন সন্ধ্যার কি করে মানবে? সন্ধ্যা খুব করে চাইল তার সৌম্য ভাইয়ার সব দুঃখ তার হোক, কিন্তু তার ভাইয়া ভালো থাকুক। সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে ডাকে, বনু। সন্ধ্যার মাথা তুলে ডাকায়, ভেজা কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তোমার বাড়ি? সন্ধ্যার গলা বেঁধে আসে। সৌম্য মৃদু হাসল, বোনের চোখে পানি মুছে দিয়ে বলে, এসব কেন ভাবছিস? আমি ঠিক আছি বনু। আমার কাছে ইরাবতী আর তুই আছিস তো, তোরাই আমার সবচেয়ে বড় সম্পদ। সন্ধ্যার মলিন মুখে তাকায়। আসমানি নওয়ান এগিয়ে এসে বললেন, সৌম্য আব্বা, আমার কিছু কথা আছে তোমাদের সাথে, বসবা একটু? সৌম্য আসমানি নওয়ানের দিকে তাকায়। ছেলের কাজে ভদ্রমহিলা যে ভীষণই আপসেট তা দেখেই বোঝা যাচ্ছে। সৌম্য সম্মতি দেয়। রিহান ড্রয়িং রুমে নিয়ে যায় সবাইকে। সৌম্যর দুই পাশে ইরা আর সন্ধ্যা বসা। আসমানি নওয়ান সামনে বসে, আরেক পাশে রিহান বসেছে, যার দৃষ্টি সন্ধ্যার শুকনো মুখের দিকে। সন্ধ্যা বাইরে বের হলে মাঝে মাঝে রাস্তা থেকে দূর থেকে দেখত। মাঝে অনেকগুলো দিন আর দেখা হয়নি। আসমানি নওয়ানের কথায় তার ধ্যান ভাঙে। জ্যাক ডাল্টন, যাকে আমরা সবাই জেডি বলে ডাকি, জেডি আকাশের স্কুল লাইফের ফ্রেন্ড। আকাশ যখন ক্লাস 5-এ পড়ে তখন তাদের বন্ধুত্ব হয়েছিল। ওদের বন্ধুত্ব স্কুল, কলেজ, এমনকি ভার্সিটি পর্যন্ত সবার চোখে পড়ার মতো ছিল। এমনও হয়েছে আকাশ জেডির ম্যাচে গিয়ে 1 সপ্তাহ টানা থেকেছে। আকাশের বাবা আকাশকে নিতে গেলে আকাশ আসতো না। এই আলিশান বাড়ি রেখে ও জেডির কাছে গিয়ে পড়ে থাকতো ছোটখাটো ম্যাচে। একজনের জায়গায় দুইজন গাদাগুদি করে থাকতো। আমি আকাশের বাবা রাগ করলেও আকাশ সেই সব গায়ে মাখতো না। এভি জেডি, এদের সম্পর্কটাই ছিল এমন যে ওদের নিয়ে পুরো দুনিয়ার মানুষ হাজারটা কথা বললেও ওরা দুজন দুজনের গলা ধরে থাকতো, কারোর কথা কানে নিত না। কলেজ লাইফ পর্যন্ত আমি আকাশ, জেডি দুজনকেই খুবই ভালোভাবে দেখলাম, কিন্তু ভার্সিটিতে ওঠার পর জেডি হঠাৎই ইংল্যান্ডে পাড়ি জমায়। আকাশ তখন দিশেহারা ছিল। জেডি তার 24 ঘন্টা একসাথে থাকার বন্ধু ছিল, হঠাৎ এত কাছের বন্ধু কিছু না বলে কয়ে চলে গেল। যেমন হয় আকাশের অবস্থাটাই তেমন হয়েছিল। ভার্সিটির প্রথম সেমিস্টার পর্যন্ত পরীক্ষা দেয়নি জেডির শোকে। আমার আর ওর বাবার কাছে এসে বাচ্চাদের মতো করে বায়নাও করেছে জেডিকে বাংলাদেশে ফিরতে বলতে, কিন্তু জেডির সাথে আমাদের আকাশের মাধ্যমেই পরিচয়। আমরা জানতাম না জেডি কোথায়, যোগাযোগও করতে পারিনি। দেখতে দেখতে সেকেন্ড সেমিস্টার চলে আসে। আকাশের পড়ায় মন নেই, সে বন্ধুর শোকে কাতর হয়েছে। আমি আর আকাশের বাবা আকাশকে বোঝালাম সে আবারও এক্সাম না দিলে ইয়ার লস যাবে, আর সে অনার্স শেষ করলে তাকে আমরা বিদেশে পাঠাবো। যে দেশে জেডি গিয়েছে সেই দেশেই পাঠাবো। আকাশের কথা ছিল জেডি ভার্সিটি পরীক্ষা হওয়ার পর চলে গিয়েছে। ও ফিরলে তারা একসাথেই এক্সাম দিবে, নয়তো সে একা একা ওপর ক্লাসে উঠে যাবে, যা আকাশের ভীষণ অপছন্দের ছিল। যেখানে সে আর জেডি স্কুল লাইফ থেকে আলাদা, ক্লাস তো দূর, আলাদা বেঞ্চেও কখনো বসেনি, সেখানে তাদের ক্লাস আলাদা হয়ে যাবে। আকাশ সেটা মানেনি। ভাগ্য সহায় থাকায় 4 মাসের মাথায় জেডি বাংলাদেশে ফিরে আসে। এয়ারপোর্ট থেকে সর্বপ্রথম আমাদের বাড়িতেই আসে। কোনো দিকে না তাকিয়ে আকাশকে জাপটে ধরে। সে সেদিন কেমন যেন অদ্ভুতভাবে কেঁদেছিল। আমি আকাশের বাবা অবাক হয়েছিলাম। আকাশ ভীষণ বিচলিত হয়ে জিজ্ঞেস করতে থাকে, জেডির কি হয়েছে? আমরাও জিজ্ঞেস করি, কিন্তু জেডি কিছুই বলেনি, শুধু খুব দ্রুত নিজেকে সামলে নিয়েছে। পরবর্তীতে জেডি আকাশকে এই ব্যাপারে কিছু বলেছিল কিনা জানি না। আমি জিজ্ঞেস করলে আকাশ প্রতিবারই এড়িয়ে গিয়েছে। এরপর আবারও তাদের সেই বন্ধুত্ব। তারা একসাথে এক্সাম দিল।
প্রথম সেমিস্টার রিটেক দিল একসাথে, কিন্তু বছর খানেক পর খেয়াল করলাম আকাশের মাঝে পরিবর্তন। ধীরে ধীরে এর পরিসর বাড়তে থাকলো। আকাশের উগ্রতা, চাল চলন কেমন যেন হয়ে গেল। আকাশকে চিনতেই পারতাম না আমরা। আমার নিজেকে দিশেহারা লাগে। আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আকাশের আচরণে এত পরিবর্তন হয়েছিল যে রাতে ক্লাবে পর্যন্ত যেত, সারা রাত ক্লাবে কাটিয়ে সকালে বাড়ি ফিরত। একটানা কথাগুলো বলে আসমানি নওয়ান থেমে যায়। সন্ধ্যার দৃষ্টিতে বিস্ময়। আসমানি নওয়ান খেয়াল করলেন, দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে, আকাশের জীবনে কোনো মেয়ের অস্তিত্ব ছিল না, কারণ আমি পুরোপুরি জানি। তবে ওর মেয়েদের প্রতি ভীষণ বিতৃষ্ণা ছিল কোনো এক অজ্ঞাত কারণে। এটা বুঝেছিলাম যখন আমি তার ভালো পথে আনার জন্য বিয়ে করতে চাইছি। ও ভার্সিটিতে পড়াকালীন ওকে বিয়ে দিলে ভালো মেয়ের সংস্পর্শে এসে ও ভালো হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু আকাশকে রাজি করাতে পারিনি। অনেক চেষ্টা করেছি, বারবারই ব্যর্থ হয়ে যায়। এরপর জানতে পারলাম আসলে জেডির জন্যই এমন হয়েছে। ওই যে কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, আকাশের ক্ষেত্রেও তেমনই হয়েছিল। জেডির সব চাল চলন যেন আকাশ নিজের মাঝে নিখুঁতভাবে আয়ত্ত করে নিয়েছিল। আমার তখন জেডিকে অসহ্য লাগতো, ওর জন্যই আমার ছেলে সেই দিন বেপথে গিয়েছিল। আমি জেডির সঙ্গ ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি এখানেও ব্যর্থ হয়েছি। জেডি আর আকাশের বন্ধুত্বের বন্ধন এতটাই দৃঢ় ছিল যে এগুলো ঠুনকো কিছুতেই ভাঙতো না। আমি অনেক চেষ্টা চালানোর পর একদিন সফল হই, যখন আকাশ আর জেডি থার্ড ইয়ারে। তখন অরুণ আমাকে অনেক সাহায্য করেছিল এই ব্যাপারে। এরপর আকাশ ভার্সিটির সবার সামনে জেডিকে অপমান করেছিল, খুব বাজেভাবে। জেডিও প্রিয় বন্ধুর থেকে এত অপমানিত হয়ে দেশ ছেড়ে চলে যায়। তারপর আকাশ কেমন যেন নির্জীব হয়ে যায়। আসমানি নওয়ান কথায় দাঁড়িয়ে যায় নওয়ান। সময় নেই। সৌম্য, ইরা, রিহান ভার্সিটিতে গিয়েছে যখন আকাশেরা লাস্ট ইয়ারে ছিল। তারা মাঝে মাঝে জেডি আর এভিকে দেখতো, আবার কখনো দেখতো না। তারা এত কিছু জানতও না, লোকমুখে শুধু শুনেছিল এভি জেডি দুই বন্ধু, এতটুকুই। সকলের মুখে অজানা কৌতূহল, বোধহয় জানতে চাইছে আসমানি নওয়ান আর অরুণ কি এমন করেছিল যে জেডি এভি এদের এত ভালো বন্ধুত্ব মুহূর্তেই ভেঙে গেল। আসমানি নওয়ান এই বিষয়ে কিছুই বললেন না, এইটুকু স্কিপ করে আবারও বলতে শুরু করে, আকাশ ভীষণ একরক্ষা টাইপ। ওকে যদি কোনো কিছু একবার বিশ্বাস করানো যায় তাহলে সেখান থেকে বের করা খুব কঠিন। কদিন পর জেডি দেশে ফিরে আসে আকাশের পিছু পিছু ধরে, কিন্তু আকাশ তার জায়গায় স্ট্রিট। কিছুদিনের মাথায় আকাশ ওর সোনালি চোখের মণি জোড়া ঢেকে ফেলে কালো লেন্সে। আর কারণ, জেডি ওর সোনালি চোখ পছন্দ করত। ও জেডিকে কষ্ট দেওয়ার জন্যই, জেডির পছন্দ অ্যাভয়েড করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল। আমি নিষেধ করিনি, বরং বলেছিলাম ও অন্ধ হয়ে গেলেও লেন্স পরে থাকুক, তবুও জেডিকে ভুলে থাক। জেডির ছায়াও আকাশের ওপরে না পড়ুক, ভালো মানুষ হয়ে যাক, এটাই চেয়েছিলাম। দেখতে দেখতে আকাশের অনার্স শেষ হয়। সে আমাদের জানায় সে ইংল্যান্ডে পিএইচডি করতে যাবে। আমরা নিষেধ করিনি, বরং ভেবেছিলাম ওখানে গিয়ে নতুন বন্ধু হবে, নতুন বন্ধু পেয়ে জেডিকে ভুলে যাবে। কিন্তু আমাদের ভাবনা সঠিক হয়নি। আকাশ ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছে ঠিকই, সাথে নিজেকে গড়েছিল এক মাফিয়া হিসাবে, যে বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে গিয়েছিল। খুন খারাপি থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে গিয়েছিল। পিএইচডি শেষ করে আকাশ যখন বাড়ি ফিরল, তখন আমরা কেউ আকাশকে চিনতে পারিনি। সে কারোর কথা শুনতো না,
বাসায় অনেক বড় বড় উচ্চ পদস্থ মানুষের যাওয়া আসা থাকতো, যাদের সাথে আকাশের মেলামেশা ছিল। রাত বিরাতে বাড়ি ফেরা, কেউ একটু উঁচু গলায় কথা বলে হাত পা ভেঙে দেওয়া, আবার কাউকে 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 চোখের পলকে ভাস বানিয়ে দেওয়া। নিত্যদিন মদ্যপান করতে পানির মতো যেন। মানুষ দিনে যে পরিমাণ পানিও খায় না, তেমনি মদ পান করত আকাশ। এইসবই ছিল আকাশের নিত্যদিনের সঙ্গী। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আকাশের বেশভূষায়। আকাশকে যতবার বোঝাতে গিয়েছি, আকাশ ততবারই গা ছাড়া ভাবে থেকেছে, আমার সাথে হেয়ালি করেছে। অবাক করার বিষয় ছিল, জেডি ইংল্যান্ডে থাকলেও জেডির সাথে আকাশ তার সম্পর্ক সেই দিনও লাগায়নি। এক প্রকার জেদি আকাশ জেডিকে বরাবরের মতোই দূরে সরিয়ে রেখেছিল। আমি অধৈর্য হয়ে গেলাম এবার। মনে হলো আকাশকে বিদেশে পড়াতে পাঠানোই যেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো। আমি আর না পেরে আকাশকে শাসন করতে গেলাম, চিৎকার চেঁচামেচি করলাম, থাপ্পড় মারলাম। আকাশ সেই দিন অনেক রেগে গিয়েছিল। পুরো বাড়ির জিনিস সব তছনছ করে রাগ নিয়ে আবারও পাড়ি জমিয়েছিল ইংল্যান্ডে, যা আজ থেকে 3 বছর আগের কথা। আজ আকাশের স্মৃতি সেখানেই আটকে আছে। কথাগুলো বলতে গিয়েও আসমানি নওয়ানের গলা বেঁধে আসে, চোখের কোণে জলকণা জমা হয়। সবাই কেবল অবাক হয়ে শুনছে আকাশের সেই কালো অতীত। কৌতূহল জেগেছে, তাহলে মাঝের আকাশ এত ভালো কিভাবে ছিল? আসমানি নওয়ান নিজেকে সামলে আবারও বলে, আমি অনেক কেঁদে কেটে অসুস্থতার দোহাই দিয়ে অনেক কষ্টে আকাশকে দেশে ফিরিয়ে এনেছিলাম। খুব কৌশলে আকাশের সাথে কাজ করেছিলাম। আকাশের গড়া সব কিছুতেই আমি পেছন থেকে তালা লাগিয়ে দিয়েছিলাম। এরপর শেষমেশ আকাশকে রিহাব পর্যন্তই পাঠিয়েছিলাম। দীর্ঘ 1 বছর আকাশ রিহাবে ছিল। আমি বা আকাশের বাবা কেউই একদিনের জন্যও আকাশকে দেখতে যায়নি। 1 বছরের মাথায় খবর আসলো আকাশ ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আর টিকতে না পেরে ছুটে গিয়েছিলাম আমার ছেলের কাছে। চুল দাড়ি সব বড় হয়ে গিয়েছিল, কেমন পাগলের মতো দেখাচ্ছিল। উস্কো খুস্কো রোগা আকাশকে দেখে বুকটা চিনচিনে ফেটে যাচ্ছিল। একটা বছর বুকে পাথর চেপে দূরে ছিলাম। ছেলের ভালোর জন্য যতটা কঠোর হতে হয় হয়েছিলাম, তার ফল সেই দিন পেয়েছিলাম বাচ্চাদের মতো আকাশকে। সে আমাকে দেখে সেই দিনের বাচ্চাদের মতো নিঃশব্দে চোখের পানি ফেলেছিল। 2 হাতে আমার পা সাপটে ধরে বলেছিল, মা, তোমার পায়ে পড়ি, আমায় বাড়ি নিয়ে যাও মা। এখানটায় খুব অন্ধকার জানো, আমার দম বন্ধ লাগে, আমার এখানে থাকতে খুব কষ্ট হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর খারাপ কাজ একসাথে করব না, নিজেকেও ছাড়বো না, নিজেকেও আর সেই পাপ কাজে জড়াবো না। আমি ভালো হয়ে যাব মা, আমাকে তোমার সাথে বাড়িতে নিয়ে যাও, আমায় মন ভরে প্রকৃতি অনুভব করতে দাও। আমার আর কিচ্ছু চাই না মা, এই অন্ধকার ঘরে আমাকে আর রেখে যেও না, দয়া করো। আকাশের চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুতে আকাশের 2 পা ভিজেছিল সেই দিন। দীর্ঘ রাত পেরিয়ে সকালে যেমন সূর্যের আলো দেখতে পাই, তেমনি সেই দিন আমি আমার আকাশের অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে আসার এক নতুন সকাল দেখেছিলাম। আকাশকে বাড়ি নিয়ে আসলাম, সে তার বাবার ব্যবসায় জয়েন করলো। আমার ছেলেটা ভালো হয়ে গেল। জন্ম থেকে যেহেতু রাগ ছিল, সেটাই মাঝপথে অ্যাপ্লাই করতো। তাছাড়া আমার ভীষণ বাধ্য হয়েছিল। এরপর আকাশের মতামতের বিরুদ্ধে গিয়ে সন্ধ্যার সাথে বিয়ে দিলাম। আমার বিশ্বাস ছিল যে আমি আকাশকে গড়েছিলাম, সে সন্ধ্যাকে ঠিক একদিন ভালোবাসবে। আর আমার বিশ্বাস সত্যও প্রমাণিত হলো। কিন্তু তার পরিণতি এমন
ঘুণ অক্ষরেও টের পায়নি। সন্ধ্যা স্তব্ধ হয়ে বসে আছে। সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কেন কাঁদছে সে জানে না। রিহাবে বলা কথা, আকাশের অসহায়ত্বে ঘেরা কথাগুলো বলা সময় আকাশের অবস্থা যেন সন্ধ্যার চোখে ভাসল। আকাশ এত কষ্ট করে যেই লাইফ থেকে ফিরে আবারও সেই পথে চলে গিয়েছে, এর যে কষ্টের আর কি আছে। আসমানি নওয়ানের চোখ থেকে দুই ফোঁটা জল গড়ায়। সে নিজেকে সামলে বলে, আকাশকে জেডি বাঁচিয়েছে জানি। এরপর ও ইংল্যান্ড থেকে আবারও সেই জীবনের সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে। আর সেই অ্যাক্সিডেন্টে ছেলেটার কিছু স্মৃতি মুছে গিয়েছে, যে স্মৃতির পাতায় তার কামব্যাক থেকে শুরু করে সন্ধ্যাকে বিয়ে করা, সন্ধ্যাকে ভালোবাসা, এইসব ছিল, সব মুছে গিয়েছে। লাস্ট কথায় সন্ধ্যার জন্য বোধহয় সবচেয়ে বড় ঝটকা ছিল। এই জন্য আকাশ তাকে চিনতে পারে না। মেয়েদের প্রতি সেই বিতৃষ্ণা আকাশের মনে পুষে আছে। সন্ধ্যার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়ায়। এইবার আকাশের করা প্রতিটি কাজের পেছনে কারণ বুঝল। আকাশ কি আর কখনো তাকে মনে করবে না? কথাটা ভাবতেই সন্ধ্যার আরো কান্না পায়। তার আকাশ যে এই আকাশের মাঝেই হারিয়ে গেছে। সে কিভাবে খুঁজে পাবে তার আকাশকে? সৌম্য, ইরা, রিহান সকলে স্তম্ভিত হয়ে বসে আছে। তারা কেউই জানে না আকাশের এইসব কাহিনী। আজ জেনে মনে হলো সকলেই বড়সড় শক খেয়েছে। আসমানি নওয়ান সৌম্যর দিকে চেয়ে বলেন, সৌম্য, আব্বা, আকাশ তোমার সাথে এমন কেন করছে তা আমি জানি না, কিন্তু কেউ এর পেছনে আছে, যে আকাশকে নিশ্চয় ভুল কিছু বুঝিয়েছে, যে কারণে আকাশ তোমাকে শত্রু ভেবে বারবার আঘাত করছে। তুমি আকাশকে ভুল বুঝো না আব্বা। সৌম্য ঢোক গিলল। কেন যেন একটু হলেও শান্তি লাগলো, কারণ আকাশ নিজের অনিচ্ছায় সব কাজ করছে। কাছের মানুষেরা কারণবশত বদলে যাওয়ার মতো আচরণ করলে মেনে নেওয়া যায়, কিন্তু ইচ্ছে করে বদলে গেলে মেনে নেওয়া যায় না। আকাশ যা করছে সব অনিচ্ছায়, কারোর প্ররোচনায়। কথাগুলো ভেবে সৌম্য ঢোক দিল। ছোট করে বলে, হুম। আসমানি নওয়ান আর বসলেন না। অনেক রাত হয়ে গিয়েছে। সন্ধ্যাকে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে সন্ধ্যা সৌম্যর থেকে বিদায় নেয়। সৌম্য সন্ধ্যাকে সাহস দেয়। সন্ধ্যা বুঝেছে বোধহয় অনেক কিছুই। বাড়ি এসে সন্ধ্যা ফ্রেশ হয়ে এসে আয়নায় নিজেকে দেখে। ডান গালে সকালে আকাশের মারা থাপ্পড়টা খেয়ে গালের অবস্থা খুবই খারাপ। সৌম্যর কাছে যাওয়ার আগে সে এখানে পাউডার দিয়েছিল, যেন সৌম্য বুঝতে না পারে। এমনিতেই তার ভাইয়ের কত দুঃখ। তার দুঃখে সৌম্য ভাইয়াকে আর ব্যথিত করতে চায়নি। সন্ধ্যার ছটফট করে ওঠে আকাশকে দেখার জন্য। সেই আকাশ, যে আকাশের মাঝেই কোথাও না কোথাও তার আকাশের অস্তিত্ব মিশে আছে। কিন্তু বাড়ি এসে আকাশকে দেখেনি। আকাশ বোধহয় সেই সকালে বেরিয়েছে আর বাড়ি ফেরেনি। আসমানি নওয়ান বাড়ি এসে ফ্রেশ হয়ে নেয়। এরপর সে সন্ধ্যার জন্য ঘরে ভাত আনলে সন্ধ্যা আয়নার সামনে থেকে সরে এসে বিছানায় বসে। ভদ্রমহিলা সন্ধ্যার পাশে বসে সন্ধ্যাকে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। সন্ধ্যা জেদ করে না, চুপচাপ খেয়ে নেয়। আসমানি নওয়ান সন্ধ্যাকে খাওয়ানো শেষে প্লেট রেখে আসে। আর এরপর সে সন্ধ্যার পাশে বসে সন্ধ্যার গালে হাত দিয়ে রেখে মলিন গলায় বলে, আমি মা হয়ে আকাশকে সঠিক পথে ফিরিয়ে আনতে অনেক কষ্ট সয়েছি রে মা। আমার হয়তো আর সেই ধৈর্য নেই। এবার আকাশকে সঠিক পথে আনার ভার তুই নিবি তো মা? সন্ধ্যা ছলছল চোখে তাকায়। সে বোধহয় বড় হয়ে গেল। এতদিন সবাই তার দায়িত্ব পালন করেছে, কখনো তার সৌম্য ভাইয়া,
আবার কখনো তার আকাশ। এইবার দায়িত্ব এসে পড়েছে তার উপর। সন্ধ্যায় নিজেকে শক্ত করে পড়ল। সে আকাশের পাশে না থাকলে আর কে থাকবে? সে আকাশের প্রতি কখনো কঠোর হবে না, কখনো বা নমনীয় হবে। আর এভাবেই ঠিক একদিন আকাশ আবারও আগের মতোই হয়ে যাবে, আবারও তাকে মনে করবে। এইসব তো তার দায়িত্ব। সে যে আকাশের সন্ধ্যা মালতী। ঘড়ির কাঁটায় রাত ১টা। আকাশ বাড়ি ফিরেছে মাত্রই। চারপাশটা অন্ধকার দেখে ভীষণ বিরক্ত হলো। ঘরে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। পরনের সাদা প্যান্ট, সাদা শার্ট, আর তার উপর সাদা জ্যাকেট। স্বভাব সুলভ। আকাশ ডান বামে মাথা নাড়ায়। কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎই ডান দিকে কিছু একটা চোখে পড়ে। আকাশ সাথে সাথে আবারও ডান দিকে মাথা ঘোরায়। ঘরের লাইট জ্বালানো, দরজা বরাবর বিছানা। এইদিকে ফিরে কম্বলের নিচে ঘুমিয়ে আছে সন্ধ্যা। কিন্তু আকাশের যেটা অবাক লাগলো, সন্ধ্যা ঘুমাতে ঘুমাতে হাসছে। আকাশ ভুরু কুঁচকে তাকায়। এই মেয়ে সত্যি সত্যি কি পাগল নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে আবার কেউ হাসে? সন্ধ্যার হাসে। আকাশ এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে। এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে। সে এখানে আসতে আসতে সন্ধ্যার হাসি মিলিয়ে যায়। আকাশ বিরক্ত হলো। এতক্ষণ হাসছিল, সে আসতেই থেমে গেল। ইচ্ছে করলো ঠাস করে একটা লাগাতে। তাছাড়া আকাশের সকালের কথা মনে পড়ল। একে একে সন্ধ্যার বলা বেয়াদবি কথাগুলো কানে বাজতেই আকাশের দৃষ্টি শক্ত হয়ে যায়। এই মেয়ে তো হিসাব ছাড়া তার হাতের থাপ্পড় ডিজার্ভ করে। কথাটা ভেবে সন্ধ্যার গালে নজর পড়লে আকাশের রক্ত, আকাশের শক্তি দৃষ্টি, যার শক্ত দৃষ্টি মুহূর্তে শীতল হয়ে আসে। সেই থাপ্পড় মারা গালটি এখনো ফেরানো, যেখানে লাইটের আলোয় জ্বলজ্বল করছে। কাটা কাটা, মনে হচ্ছে কিছু দ্বারা ছিঁড়ে দিয়েছে। কিভাবে? যেখানে মনে হচ্ছে কিছু দ্বারা ছিঁড়ে দিয়েছে, কেটে গিয়েছে, জখম হয়ে গিয়েছে। আকাশ এক দেখাতেই বুঝল এটা তার সকালের থাপ্পড়ের ফল। আকাশের কি হলো কে জানে। সে ধীরে ধীরে ঠান্ডা মেঝেতে বসে পড়ল। ডান পাশে একটি হুইস্কির বোতলটি মেঝেতে শব্দ করে রাখে, যার অর্ধেক আকাশ অলরেডি খেয়েছে। হাসিকে উত্তর দেওয়ার অভ্যাস হুইলস হুইস্কি খাওয়ার অভ্যাস থাকায় অনেক খেয়েও মাতাল হয় না। আকাশের দৃষ্টি সন্ধ্যার ঘুমন্ত মুখপানে। নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা সন্ধ্যাকে আকাশের চোখে ভীষণ সুন্দর লাগলো। সন্ধ্যার পুরো মুখ নিখুঁতভাবে দেখতে গিয়ে দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার কাটা গালে এসে পড়লে আকাশের অস্থির লাগলো। যে কিছুক্ষণ আগেও সন্ধ্যাকে বেহিসাবে থাপ্পড় মারতে চাইল, এখন তারই অস্থির লাগছে। সন্ধ্যা ক্ষতর গাল দেখে, মনে হচ্ছে ওয়াইফাইয়ের নেটওয়ার্কের ন্যায় এই মেয়ের গালে ব্যথা তার বুকে ট্রান্সফার হয়েছে। আকাশ ঢোক গেল। বেশ কিছুক্ষণ পর আকাশ সন্ধ্যার ঘুমন্ত মুখপানে চেয়ে বিড়বিড় করে বলে, কে তুমি? তোমার ব্যথা হয় নাকি? আমি কেন ব্যথা পাই মেয়ে? কে তুমি? তোমার ব্যথা দিয়ে আমি কেন ব্যথা পাই মেয়ে? আকাশের কণ্ঠ অসহায়ত্ব ফুটে উঠেছে। আকাশ যদি নিজেকে একবার এই রূপে দেখত, তাহলে হয়তো সে নিজেই নিজেকে কয়েকটা গালি দিত। কারণ তার ডিকশনারিতে আর তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তার নিজেতে ধ্যান নেই। সে মগ্ন সন্ধ্যাতে, দৃষ্টিতে মুগ্ধতা। আসমানি নওয়ান ওয়াশরুমে গিয়েছিল। ভদ্রমহিলা ওয়াশরুম থেকে বেরিয়ে
বেখেয়ালে তাকালেই বিস্ময় হয়। আকাশের থেকে বিদায় নিয়ে পাশে এভাবে দেখার ব্যাপারটি তার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল।